প্রথম ছেলে গেল আলট্রাসাউন্ড করবার, প্রথম গেছে মেডিকেলতে বাইরে, পরে গেছে আলতা করবার যাব। এই টাইমে সরব দুজন দাঁড়াই গেছে, দাঁড়াইতে যখন সরব পার ওপর গেছে তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দূর পরে গিয়ে দিয়ে একটা সিএনসি খারাপ, সিএনসি ওটা খারাপ করি টান দেবে, ওইটা পড়লাম, ওইটা পড়ছি। ওইটা পরে আমি সিএনসি তুইটা পড়ছি, ওইটা বলে বেড়া আমার নিচে নিলে এবারে বেড়ার করতে টেয়া দিম, বেড়ার কিছু কই নেই, বেড়াই আমার টান দিয়ে নামাই আছে, নামাই ওইটা আমি দেখি এনে একটা লাশ, এনে একটা লাশ, দুইটা লাশ দুই জায়গা। আমার বইরে আলছে প্যাকেটও, আর নাতিনটা দেখে পাই নেই আমি। আবুর মাথা এখানে ছিল না, সব মাথাটা ছিলান ছিল, মাথা এলে গেছে, আব্বার মুখ দেখা গেছিল না, আব্বারে চিনা গেছিল না। তারপরে গেছি, ওরা আম্মুল্লা দেখে, আম্মুর এটা কিছু ছিল না, খালি চোখটা ছিল, আর কিছু ছিল না। ওই আমার একজন বলছে আমার নাতি আছে মেডিকেল, একটা মেডিকেল আছে, গেছি গেছি এরা মারা গেছে বাচ্চা, এটা শুয়ে দিচ্ছে, শুয়ে থাকলে পরে আমি ওরে দোলা মুচ্ছে সময় দিচ্ছি, মারা গেছিল সঞ্জিদা, 3 বছর বয়স, আর ছোট ছিল হয়। ডাক্তার করে আমরা নাতি আরেকটা আছে, এটা তো মারা গেছে, এবার নাতি আরেকটা পরে ওই গেছি গিয়ে নাতি আমার কুলো দিচ্ছে, পরে ডেনা হয়ে গেছে মেডিকেল ফটো চালাইয়া। ফাতেমা তার মা বাবার মুখ সে দেখে নাই, আমরা দেখতে পারছি, সে দেখতে পারে না। কয়েক বছর আগের ঘটনা, পত্রিকায় দেখে আমি জেনেছি ঘটনাটা। মাটা মারা যায় কিন্তু বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছিল, বাচ্চাটাকে এতিমখানায় দিয়ে দিয়েছিল। আর্নিং সোর্স তো বাবা ছিল, বাবা মা দুজনেই মারা গিয়েছিল, ওরা কয়েক ভাই বোন। দাদা দাদির সাথে খুব সম্ভব থাকে, এবং দাদা বা দাদির বোধহয় একজন প্যারালাইজ বোধ হয়। আমরা তো এমনি অসুস্থ মানুষ, এরপরে আমি কাম কাজ করতাম আগে, অন্তর করার ফাইনে করলে অসুস্থ হয়ে যাই, এরকম বড় বড় কাম করছি, তখন পুত মরার পরে তো আস্তে আস্তে এমনি অসুস্থ হয়ে গেছি। তখন আমি চিন্তা করে দেখলাম যে ওদেরকে যদি আমরা অর্থনৈতিক সহযোগিতা দিই, এমনও হতে পারে যে আশেপাশে হয়তো এমন মানুষ থাকতে পারে যারা কোনোভাবে তাদেরকে এক্সপ্লয়েট করে হয়তো অর্থনৈতিক সুবিধাটা সরিয়ে ফেলতে পারে। মানে দিচ্ছি আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু হয়তো তারা বেনিফিটটা পাচ্ছে না, কেউ হয়তো সেখান থেকে সেটা সরিয়ে দিবে। তখন আমি ডিসাইড করলাম যে লেট আস ডু সামথিং ডিফারেন্ট। আমি বললাম যে ওদের সাথে বসো, কথা বলো, এসেনশিয়াল ফুড আইটেম কি পরিমাণ লাগে ফ্যামিলির এই কয়জনের মাসে। তখন মোটামুটি একটা এস্টিমেট করা হলো যে এই অ্যামাউন্ট চাল বা ডাল বা তেল বা চিনি বা নুন এগুলো লাগে। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা তাদেরকে এই এসেনশিয়াল ফুড আইটেমের সাপোর্টটা দেব। হয়তো আল্লাহ রহম করছে, আমার উপায় আছেন, ভিক্ষা ছাড়া উপায় আছেন, আমার তো কিছু করার নাই। তো আলহামদুলিল্লাহ এখনো আমরা কন্টিনিউ করছি, আজকে বেশ কয়েক বছর হয়ে গেল, বাচ্চাগুলো বড় হয়েছে। মাঝে মাঝে আমি ছবিতে দেখি ওদেরকে, আমি বলি যে ছবি পাঠাও আমাকে, ছবি দেখবো আমি, তোমরা যে দিচ্ছ জিনিসগুলো, আই ওয়ান্ট টু সি দ্যাট। ওটা দিয়ে আমরা যখন আল্লাহর রহমতে আমরা চলতেছি, দেখা চলে যাবে, এক মাস চালাইতেছি। আর
রাইতে চুরি হয়ে রাইতে 10টা 11টা বাজে খাউন দিয়ে আইছি। কি করি? মানে কি কষ্ট কষ্ট হয়ে গেছে, অনেকদিন কষ্ট হয়ে গেছে। সে কষ্ট গেছে, এটা আমি হয়তো বুক করছি, অনুভব করছি যে রাইতে 10টা 8টা 9টা 10টা চুরি হয়েছে, খাওয়া গেছে, তার খাউন বন্ধ দেয় নাই, প্রত্যেক মাসে খাউন দিয়ে গেছে। 1 মাসও মিস খাউন দিচ্ছে। মেঘ বৃষ্টি খাউন দিয়ে গেছে। যারা এই কাজগুলো করতে পছন্দ করে, যারা চায় এরকম করতে, পাশে গিয়ে দাঁড়াতে, দলমত নির্বিশেষে, এরকম অনেক মানুষকে আমরা চেষ্টা করেছি তাদের পাশে গিয়ে দাঁড়াতে, যারা আমাদের দলই করে না, আমাদের দলের সাথে যাদের কোনো সম্পর্কই নেই, বাট মানুষটা অসহায়, তার একটা সহযোগিতা বা সাহায্য প্রয়োজন, করেছি আমরা। ধন্যবাদ, মানে লাখ লাখ শুক্রিয়া, তাকে ভাষায় প্রকাশ করার মতো না। উনি যে উপকারটা যা করছে আর কি, এটা আমার বাসায় করার মতো কোনো ইয়া নাই, বলার মতো কোনো ভাষা নাই। বাচ্চাগুলো বড় হচ্ছে, বাচ্চাগুলো লেখাপড়া শিখবে, ইনশাল্লাহ নিজের পায়ে দাঁড়াবে। ওর বাবা মারা বেঁচে থাকলে তাই তো করতো তারা, তো বাবা মা আনফর্চুনেটলি বেঁচে নেই। এতটুকু যখন আসছে ইনশাল্লাহ বাকিটাও যাবে। পাঁচ তারিখে আমার ছোট বোন আম্মার বাসায় গেছে, তখন আমরা আশকোনাতেই থাকি। তো আমরা খবর দেখতেছি আমার ছোট বোন ও নাচতেছে, মানে শেখ হাসিনা পালাইছে এটা দেখে ও ওই খবর টবর দেখলো। 4টা বেজে গেছে, ওর ফ্রেন্ডরা ফোন দিতেছে নিচে নামার জন্য। তো ও চলে যাইতেছে পর আমাকে বলতেছে, আম্মু আমি যাই। আমি কইছি আব্বু যেখানে যাও সন্ধ্যার মধ্যে চলে আসো, আম্মু তুমি টেনশন করো না, আমি চলে আসবো। তো নিচে যে 2 বন্ধুর সাথে চলে গেছে। 7:12 আব্দুল্লাহকে 2বার ফোন দিছি, ধরে নাই। 7:19 আবার ফোন দিছি, 2বার ধরে নাই। 3বারের মাথায় ও ধরছে। 36 সেকেন্ড ওর সাথে আমার কথা হয়েছে। সালাম দিয়ে শুধু বলছি, বাবা তুমি কোথায়? ও বলছে এয়ারপোর্টের মাথায়। বলছি বাবা আজান দিচ্ছে, সন্ধ্যা হয়েছে না, আম্মু আধা ঘন্টার মধ্যে আসতেছে। 8:10 একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে, রিসিভ করতে করতে কেটে গেছে। আবার উনি কল দিছে। উনি শুধু ফোন দিয়ে বলছে, আব্দুল্লাহর আপনি কি হন? আমি বলছি আব্দুল্লাহর মা। কেন, কি হয়েছে? ও অ্যাক্সিডেন্ট করছে, আপনি একটু এখনই আসেন। আমি শুধু ওনাটা নিয়েছি আর আমার ব্যাগটা নিয়েছি আর মোবাইলটা নিয়েছি। তো এর মধ্যে আবার উনি ফোন দিছে, আছে আপনি তাড়াতাড়ি না আসলে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিবে। ওনার এই কথা শোনার পর আমি মোটামুটি যে আব্দুল্লাহর হয়তো গুলি লাগছে, রাস্তায় বেরোনোর পরে আমি বুঝি। তা আমি দৌড় দিয়ে ঢুকে গেছি। ঢুকে ও একটা কফি কালারের টাইস পরা, ওর চেহারা তো ঢাকা, ওর পায়ে সাদা সুতা বাঁধা দেখে আমি বুঝে ফেলছি যে আমার বাবাটা নাই। তা আমাকে ঢুকতেই দিতেছে না। মহিলা মানুষ বলতেছে আপনাকে ঢুকানো যাবে না, আপনি পুরুষ মানুষকে। তোর মামা গেছে, ওর মামা দেখে ওইখানে অজ্ঞান হয়ে গেছে, আমি অজ্ঞান হয়ে গেছি। আব্দুল্লাহ হসপিটালে যাওয়ার পর শুধু 3-4 বার বলছে আমি বাঁচবো না, আমার আম্মাকে ফোন দেন, আমার আম্মু আসলে আমি ঠিক হয়ে যাবে, এবং ও আমার নাম্বারটাই দিছে। আব্দুল্লাহ মারা গেছে 5 তারিখে। আমি 8 তারিখ থেকে হসপিটালে ভর্তি জিসানকে নিয়ে। 19 তারিখে ধরা পড়ছে ওর ক্যান্সার, কোলন ক্যান্সার 3rd স্টেজে। তো একটা মার জন্য এরপরে শোনার কি বাকি থাকে? যতটুকু মনে পড়ছে এই ঘটনাটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। জানার পরে আমি আমাদের বিএনপি পরিবারের আহ্বায়ক রুমন বহু বছর, গত 20-25 বছর ধরে রুমন আমার এই কাজগুলোতে আমাকে সহযোগিতা করে। তো আমি রুমনকে তখন বললাম যে আচ্ছা এটা দেখলাম, তুমি একটু যাও তো, দেখো কি ব্যাপার, গিয়ে দেখে সবকিছু জেনে শুনে আমাকে জানাও। তো দেন রুমন ওখানে যায়,
মায়ের সাথে কথা বলে। অসম্ভব অসহায়ত্বের একটা ঘটনা সেদিন আমি জানলাম। আব্দুল্লাহ মারা যাওয়ার 14 দিন পর থেকে যুদ্ধ শুরু হয়েছে। আমি ছেলের জন্য কান্না করবো না, এই ছেলেকে নিয়ে হসপিটাল দৌড়াবো। ওর ট্রিটমেন্ট চলমান অবস্থায় তার বাবা স্ট্রোক করে মারা গেছে। দিন শেষে আমার ছেলের জন্য আমি, আর আমার জন্য আমার ছেলে, আসলে আমরা অনেক একা। ভদ্রমহিলা বিভিন্ন জায়গায় বোধহয় গিয়েছিলেন, খুব সম্ভবত সেভাবে সহযোগিতা পাননি। তারপরে আমি তখন রুমনকে বললাম যে ঠিক আছে। তো ও বললো যে ভাইয়া এটা বেশ সময় এবং খরচ লাগবে এই ট্রিটমেন্টটাতে। তো আমি জিজ্ঞেস করলাম কেমন খরচ লাগবে, যেই খরচটা লাগবে একটু অ্যামাউন্টটা একটু বড়। বললাম যে ঠিক আছে, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে চলো আমরা শুরু করি, যতটুকু পারি আমরা এগোবো, আমরা আমাদের চেষ্টাটা করি, বাকি আল্লাহর ইচ্ছা। ওর এক একটা কেমো 49,000 টাকা করে পড়ছে। 3টা কেমোর পর থেকে প্রত্যেকটা কেমোর টাকা আমরা বিএমপির পরিবারের পক্ষ থেকে পাইছি। উপর আল্লাহর পরে যদি কেউ আমাকে সাহায্য করে দেখে আমরা বিএমপির পরিবার করছি, কারণ আমার দ্বারা সম্ভব ছিল না এই ট্রিটমেন্টটা করার। ওর 2টা অপারেশন আমি বাইরে করাইছি, বাইরে ডাক্তার দিয়ে, সিএমএইচ এর ডাক্তার দিয়ে বাইরে করাইছি, কারণ অনেক টাকা লাগছে। এই 2টা সার্জারির টাকাও সম্পূর্ণ আমরা বিএমপির পরিবার দিচ্ছি। তারেক রহমান নিজে ফোন করে জিসানের খবর নিচ্ছে আমাকে, ওনাদের গুলশান অফিসে ডাকায়া উনি আমার সাথে, আমার ছোট ভাইয়ের সাথে কথা বলছে জিসানের জন্য যা লাগে আমি করব, আমি যতটুকু পারি, আপনি শুধু শক্ত থাক। তখন তো বিধ্বস্ত উনি, স্বামী মারা গিয়েছে, বড় ছেলে শহীদ হয়ে গেছে জুলাই, ছোট ছেলে এরকম অবস্থা। ওনাকে সাহস দেওয়ার জন্য আমি বললাম যে আপনি চিন্তা করবেন না, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা আপনার পাশে আছি, টেনশন করেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, ইনশাল্লাহ আপনার সন্তান সুস্থ হবে। ওনাকে যদি আমি কৃতজ্ঞতা মুখেও বলি সেটা প্রকাশ করে শেষ করতে পারবো না। আমি নামাজ পড়ে ওনার জন্য, ওনার ফ্যামিলির জন্য দোয়া করি। আমাদের সফলতা বা আনন্দটা এখানেই যে বাচ্চাটা আলহামদুলিল্লাহ আজকে অনেক সুস্থ, অনেক সুস্থ বাচ্চাটা। মানে আমি চাওয়ার আগে এত কিছু পাইছি যে চাওয়ার আর জায়গা নাই গা, মানে আমার কোনো কিছু ফুলফিল, আমার বাচ্চার চেয়ে বড় কিছু তো নাই। তারা আল্লাহর রহমতে তাদের উসিলায় আমি আমার বাচ্চাটাকে সুস্থ পাইছি, এটাই আমার জন্য অনেক 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 আলহামদুলিল্লাহ। মাটাও যখন সেই প্রশান্তির হাসি দেয়, ওটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। তিনটে বোন আমরা, আমাদের ভাই নেই। বোনেরা বাপ থেকে মামা বাড়ি থেকে বিয়ে হয়েছিল, টাকা বিকে যাচ্ছিল। যখন বাচ্চা হয়েছে তখনই এর বাপ যশোর যেতে, তখন আর কাকের কাছে জিজ্ঞেস করিলাম, যে বাপ কোথায়, তখন বলছে যে যশোরে থাকে। এই দিয়ে দেখার পরে আর হসপিটালও দেখতে গেছিল, দেখছি বই দেখে তো ও সফরে চলে গেছে। তখন ছেড়ে দিয়েছে, তখনই বলেছে। ওখানে 8 মাস ছিলাম শ্বশুর বাড়ি, তারপরে মামা বাড়ি পাঠাই দিয়েছিল। মামা বাড়ি থেকে তাই কয়েক মাস থাকার পরে তাই কামার দিয়ে দিয়েছিল। এটুকুই চাইছিলাম যে আমার বাচ্চা যাতে তার বাপের পিতৃ পরিচয় চাই পাই, যাতে দাদা বাড়ি যাতায়াত করতে পারে। শুধু আমার কাছে থাকবে না, তার দাদা বাড়িরও তো দরকার আছে, দাদা বাড়ি যাতায়াত করবে, দাদা বাড়ি যাবে তারা। এখনো বাপের এই দিক থেকেও কষ্টেই আছে, কারণ আমার কাছে অনেক সময় বলে, এটা ভাই আমি বলতে পারি না, যখন আমার বাচ্চা জিজ্ঞেস করে সবার আব্বু আছে,
সবাই বলে ওঠে আমার বাচ্চার অনেক পেরেন্ট, মানে কথা বলে বড় মানুষের মতো, ইয়ে বলতে গেলে আমার আমি বলতে পারি না, যে অনেক অনেক প্রশ্ন করে। যখন সবাই আমার ওই স্বাস্থ্য ভাইরা আছে, বাচ্চারা সবাই মা আব্বু বলে কোলে ওঠে, তখন আমার বাচ্চাও অনেক সময় ভুল কেমনে মামাকে বাপ বলে ডেকে ফেলে, বুঝছেন। অনেক কষ্টে ছিল, বাচ্চাটাও অনেক কষ্টে ছিল, আমার সাথে অনেক না খেতে গেছে বাচ্চাটাও। ওষুধ মনে করেন সবসময় আমারও ডাক্তারের কাছে রাখতে হয়, একটার পর একটা হতেই থাকে, একটার পর একটা হতেই থাকে, বেশিরভাগ ও ডাক্তারের কাছেই থাকে। আমাদের থাকার ঘরও ছিল না, যে বাচ্চাটা নিয়ে থাকবো আমাদের থাকারও ঘর ছিল না। এইখানে একটা ভাঙ্গাচোরা একটা টালির ঘর ছিল, মানে মনে অবস্থা যে রাত থাকার মতো না। দিনের বেলা হয়তো বেড়ালাম চালালাম, রাত্রে আমরা থাকতে পারতাম না। পত্রিকা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জেনেছি। তারপরে আমি আমার অভ্যাস মতো আমার টিমকে আমি বলেছি, আচ্ছা এই বিষয়টা কি, একটু তোমরা আগে নিজেদের মতন করে জানো। তারপরে ওরা যায়, জানে, এবং তারপরে আমাদের অবস্থান থেকে যেটা মনে হয়েছে, যতটুকু মনে হয়েছে করা সম্ভব বা করতে পারবো আমরা সেভাবে চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। তার এসে আমাকে বললেন আমার বাচ্চার পাশে সুবিধা অসুবিধার জন্য পাশে থাকবে, লেখাপড়ার খরচ দিবে, আবার বলেছে তোমাকে একটা থাকার স্থান করে দেওয়া হবে ঘর। তা আমার ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘরটা তিনি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই আমার বাচ্চা নিয়ে ওই ঘরে আমি থাকতে পারবো। আর তিনি বলেছেন যে লেখাপড়ার খরচ নিব, দায়িত্ব তিনি পাশে থাকবে। একটি স্বাভাবিক বাচ্চার ভবিষ্যৎ যেমন হওয়া উচিত, ওই বাচ্চাটার ভবিষ্যতেও চেষ্টা করবো আমরা সেভাবেই গড়ে তুলতে। বাচ্চাটা এখন ছোট আছে, কয়েকদিন পর একটু বড় হবে, যখন স্কুলে যাওয়ার বয়স হবে ও স্কুলে যাবে ইনশাল্লাহ, শিক্ষা গ্রহণ করবে। এক সময় তার যেই যোগ্যতা আছে, মেধা আছে, সেটার ভিত্তিতে সেভাবে সে এগিয়ে যাবে। হ্যাঁ, তারেক রহমান তিনি মানে আমাদের কষ্ট বুঝেছেন, যে তিনি একটা আসলে আমার কাছে মনে হয় তিনি একটা মহান মানুষ, যে আমাদের পাশে দাঁড়াইছেন, যে গরিবের পাশে দাঁড়াইছেন। তার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা যারা আছি, আমরা যতটুকু পারি তাকে সহযোগিতা নিয়ে তার পাশে দাঁড়াবো, তার সাথে থাকবো। আমার বয়স 6 বছর 2 মাস চলে। আর যখন বয়স 3-3.5 বছর হয়, তখন তুই খেলাধুলা আমি নিজেই শিখাই। সর্বপ্রথম আমার শ্বশুরি একটা বল দিয়েছিল প্লাস্টিকের, মানে তাই সে ছোট ছিল, একটা হাঁটা শিখছে, ওই সময় একটা প্লাস্টিকের বল এনে দিয়েছিল। ওই থেকে মানে বল হাতে নেই, ওই খেলতে লাইতে পরে হ্যাঁ বাবা একটা বল এনে দিছে। আমার দোকানের সামনে আমি ফজর নামাজ পড়ি, ডেলি শিখাইতাম, অন্তত 1 থেকে 1.5 ঘন্টা। যখন 2-5-6 মাস খেলা শিখছে, তখন দেখি নিজেই সেতুভাবে আরও কয় আব্বা বল খেলতে জায়গা, হ্যাঁ খুব আগ্রহ। তখন দেখলাম আস্তে আস্তে যেটা শিখে আল্লাহ দিলে সেটাই দেওয়া শিখে বা শিখতে চেষ্টা করে। তখন আমি বুঝছি না, আস্তে আস্তে মোটামুটি ভালো একটা কিছু করবে। আমাদের এলাকায় অনেক পোলাপাইন আছে, মোবাইলে ভিডিও করে টুরা প্রথম ইয়া করছে, পরে চ্যানেল আছে না, চ্যানেলে আসলো, সবাই হিসাবে এটা ভিডিও টিডিও করে ভাইরাল করছে। আমাদের দলের একজন নেতা আছে আমিনুল, সবাই ওকে ফুটবলার আমিনুল হিসাবে জানে। যখন আমরা পরিকল্পনা করলাম যারা এরকম প্রতিভাবান আছে তাদেরকে আমরা আস্তে 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 খুঁজে বের করব, তখন আমি আমিনুলকে বললাম যে আমিনুল, তুমি এক কাজ করো, তুমি তোমার মতন করে খোঁজ করো এরকম প্রতিভাবান শিশু, কিশোর, যুবক কোথায় আছে। এবং তখন খুঁজতে গিয়ে আমরা এই ছোট বাচ্চাটাকে খুঁজে পেলাম। আমি সাইকেলের কাজ করি, মেকানিক কাজ, অত 500-600 টাকা কাজ করি, এটা দিয়ে আমি সংসার চালাই, চলি।
তখন ওর বোর্ডও ছিল না। জার্সি আমার দেশের পোলাপাইনে 2টা জার্সি দিয়েছিল, ওই জার্সি দিয়া খালি পায়ে খেলাধুলা করতো। এরপরে গোলরক্ষক আমিরুল সাহেব আসলো, আইসা সোহানারে কিছু উপহারও দিছে, বুট, প্যান্ট, জার্সি, তারপরে বল। ছেলেদের মধ্যে হোক মেয়েদের মধ্যে হোক, যার যেই প্রতিভাটা আছে তাকে আমরা চেষ্টা করব সেই প্রতিভাটা আরো যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য। ছেলে তো দেশের হয়ে খেলবো, ভালো একটা কিছু করবো, এটাই তো আমার স্বপ্ন। যাতে এটাই দেশের ভালো কিছু করা, এটা আমার ভালো কিছু করা। আমাদের এই প্রতিভাবানদেরকে যদি বের করি এবং ওদেরকে যদি একটা স্কোপ তৈরি করে দিতে পারি আমরা, তারা আরো বিকশিত হবে। ছোট্ট মিছিল আরো লইতে পারি, এগুলো গেঞ্জিগুলো আরো হতে পারে, সাত দিয়ে আরো লইতে পারি, তারপরে নিচের মধ্যে আরো লইতে পারি, তারপর আবার কত কিছু পারি। আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমান সাহেব আর গোলরক্ষক আমিরুল সাহেব। তারা আমার মাসে কিছু অর্থায়ন দেয়। এটা দেওয়ার পরে এখন মোটামুটি আমার স্বাভাবিকভাবে ভালোভাবে আমি চলি, পড়ালেখা করাইতে পারি, আমার এখন চলতে একটু সহজ হয়। তারেক রহমান সাহেবকে আমি মনে করি ঠিক আছে আমার মাথার উপরেই রাখি। তার কাছে আমি কৃতজ্ঞ যে আমার ছেলের পাশে দাঁড়াইছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে যে এই প্রতিভাবানদেরকে যদি আমরা প্রপারলি ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি, তাহলে এই মানুষগুলোকে দিয়ে আমরা দেশের জন্য সুনাম সম্মান বয়ে নিয়ে আসতে পারি, যেটা ভেরি মাচ পসিবল, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।